আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। পূর্বের ক্লাসে আমরা জেনারেল ম্যাথের দ্রুত উচ্চতা দশম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায় নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা বাসায় অবশ্যই পড়ালেখা করছো। নবম অধ্যায় ত্রিকোণমিতি, আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। কেমন? ত্রিগোণমিতি, ত্রিগোণমিতি গ্রিক শব্দ ট্রি অর্থ হচ্ছে তিন, ট্রি অর্থ হচ্ছে তিন, আর গণ অর্থ হচ্ছে ধার, এবং মেট্রন অর্থ হচ্ছে পরিমাপ দ্বারা গঠিত। অর্থাৎ আমরা ত্রিগোণমিতি বলতে বুঝি তিন ধারের পরিমাপ। তিন ধার বলতে আমরা বোঝাই তিনটা বাহুর পরিমাপ। বা ত্রিকোণমিতিতে ত্রিভুজের বাহু ও কোণের মধ্যে সম্পর্ক বিষয়ে পাঠদান করা হয়। ত্রিকোণমিতিতে মিশরীয়রা ভূমি জরিপ ও প্রকৌশল কাজে এই ত্রিকোণমিতির বহুল ব্যবহার করেছিল। এখনো ত্রিকোণমিতির ব্যবহার রয়েছে। তো ত্রিকোণমিতির সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ, সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ, সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ। তো আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। কেমন? এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ আমরা কিভাবে বুঝবো এটা একটা সমকোণী ত্রিভুজ? ত্রিভুজ বা কাকেই বলে ত্রিভুজ? তিনটি রেখা দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। তাহলে একটা রেখা, একটা রেখা, একটা রেখা, তিনটি রেখা দ্বারা আবদ্ধ যে চিত্র তাকে বলে ত্রিভুজ। তাহলে এখন ত্রিভুজের বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার। বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তো আর কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার। একটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ, একটা স্থূলকোণী ত্রিভুজ। এখন আমরা কোণ ভেদে ত্রিভুজ আলোচনা করছি, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ বলতে আমরা কি বুঝি? তোমরা দেখতে পাচ্ছ চিত্রে, বোর্ডে এর একটা ত্রিভুজ অঙ্কন করেছি। এটা একটা সমকোণী ত্রিভুজ। কিভাবে বলছি এটা একটা সমকোণী ত্রিভুজ? আমরা সমকোণ তৈরি হয়, আমরা জানি যে একটি রেখার উপরে আরেকটি রেখা যদি লম্বভাবে ছেদ করে তাহলে ছেদ বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় তাকে সমকোণ বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা নামকরণ এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এর নামকরণ করলাম। তাহলে দেখতে পাচ্ছি এসি রেখার উপরে এবি রেখা লম্বভাবে ছেদ করেছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়, তাহলে এই বিন্দুতে সমকোণ তৈরি করেছে। তাহলে এই বিন্দুতে এই যে কোণটা, এটা একটা সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে আমরা এ থেকে বুঝতে পারি যে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে বলে সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ বলে? সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে এই কোণটা সমকোণ। তাহলে এই সমকোণী ত্রিভুজের বাহুগুলোর আমরা নামকরণ জানবো আজকে। সমকোণী ত্রিভুজের সামনে, অর্থাৎ এই যে বাহুটা বৃহত্তম বাহু, এর নাম কিন্তু অতিভুজ। এর নাম হচ্ছে অতিভুজ। তাহলে সমকোণের সামনে যে অপোজিট বাহু থাকে তার নাম হচ্ছে অতিভুজ। আর এই দুটো কোণ কিন্তু নাম সূক্ষ্মকোণ। এই দুটো কোণ সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কাকে বলে? আমরা জানি 90 ডিগ্রি অপেক্ষা কোণকে সূক্ষ্মকোণ বলে। তাহলে বি কোণ সূক্ষ্মকোণ, সি কোণ সূক্ষ্মকোণ। তাহলে এই সূক্ষ্মকোণের নাম আমরা দিলাম, এটা নাম দিলাম থিটা, আমরা এটা নাম দিলাম ফাই। দুটো সূক্ষ্মকোণে আলাদা আলাদা নাম দিয়েছি। হ্যাঁ, এই যে চিহ্নগুলো ইউজ করলাম থিটা এবং ফাই, এইভাবে গ্রিক শব্দ আরো 6টি বর্ণমালা দেওয়া আছে। 6টি বর্ণমালা আমরা জানি, যেমন আলফা, বিটা, গামা, থিটা, ফাই, ওমেগা। এগুলো গ্রিক বর্ণমালা 6টি বহুল ব্যবহৃত ওয়ার্ড। যেমন আলফা, এটা হচ্ছে বিটা, গামা,
থিটা, ফাই, ওমেগা, এইগুলো সব গ্রিক বর্ণ। গ্রিক বর্ণে রেখে 6টি বর্ণ বহুল ব্যবহৃত হয়, ঠিক আছে। তার ভিতর থেকে আমরা দুইটা ইউজ করছি, একটা হচ্ছে থিটা আর একটা হচ্ছে ফাই, তাই না? তাই এই সূক্ষ্মকোণকে থিটা আর ওই সূক্ষ্মকোণকে আমরা ফাই দ্বারা চিহ্নিত করেছি। তাহলে সমকোণের সামনে যে বাহু থাকে তার নাম কি? তার নাম হচ্ছে অতিভুজ। তার নাম হচ্ছে অতিভুজ। সূক্ষ্মকোণ অর্থাৎ এই যে কোণটা তৈরি হয়েছে, তাহলে এই বাহুটা ব্যবহার হয়েছে, এই বাহুটা ব্যবহার হয়েছে। তাহলে এই থিটা কোণের জন্য এই বাহুটার নাম হচ্ছে সন্নিহিত বাহু, ফাই কোণের জন্য এই বাহুটার নাম সন্নিহিত বাহু। তার মানে কোন ক্ষেত্রে, কোণের ডিফারেন্সের ক্ষেত্রে দুইটা বাহু কিন্তু দুই রকম নাম হতে পারে। অর্থাৎ সূক্ষ্ম কোণের দুইটা কোণ নির্দিষ্ট ক্ষেত্রে বাহুগুলোর নামগুলো চেঞ্জ হতে পারে। হ্যাঁ, আমরা যদি এই যে থিটা কোণে অর্থাৎ কোণের বিপরীতে এটাকে বলা হয় অপোজিট, এই কোণে অপোজিট বাহু হচ্ছে এবি, আর অপোজিট বাহুর নাম হচ্ছে বিপরীত বাহু। থিটা কোণের জন্য আমরা যদি কল্পনা করি এখানে থিটা কোণের জন্য, থিটা কোণের জন্য, থিটা কোণের জন্য প্রশ্ন তোমাকে থাকতে পারে তোমাদের যে থিটা কোণের জন্য অতিভুজ, তারপরে বিপরীত বাহু সন্নিহিত বাহু খুঁজে বের করো, কেমন? তাহলে এখানে যে থিটা কোণটি দেওয়া আছে তার সামনে অপোজিট বাহু হচ্ছে এবি। থিটা কোণের জন্য যদি আমাকে বলা হয় অতিভুজ কত, অতিভুজ বের করো, তো থিটা কোণের জন্য অতিভুজ হচ্ছে বিসি। আমরা অবশ্যই জানি যে সমকোণের সামনে যে বাহু থাকে তা অলওয়েজ অতিভুজ। থিটা কোণের জন্য অতিভুজ বিসি, থিটা কোণের জন্য বিপরীত বাহু আর একটা নাম লম্ব, বিপরীত বাহু। তাহলে থিটা কোণের সামনে যে বাহুটা, তাহলে এই যে সামনে এই বাহুটা দেওয়া রয়েছে থিটা কোণের জন্য, তাহলে এই বাহুটা আমরা দেখতেই পাচ্ছি বিপরীত বাহু, তাহলে তার থিটা কোণের জন্য অবশ্যই সেটা লম্ব হবে, লম্ব হচ্ছে এবি, এবি। তাহলে ভূমি কোণটা হবে, তাহলে আমরা অবশ্যই জেনে গেছি এটা অতিভুজ, এইটা হচ্ছে লম্ব, আর নিশ্চয়ই তাহলে এটা ভূমি, এটা ভূমি। তাহলে ভূমি বা সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু অর্থাৎ ভূমি, সন্নিহিত বাহু ভূমি হচ্ছে এসি, সন্নিহিত বাহু ভূমি এসি। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি থিটা কোণের জন্য উল্লেখ করা থাকে যে থিটা কোণের জন্য অতিভুজ, বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু বের করো, তাই সমকোণের সামনে যে বাহু থাকে তার নাম হচ্ছে অতিভুজ বিসি। আর থিটা কোণের জন্য তাহলে এই কোণের সামনে যে বাহু থাকে, এই সূক্ষ্মকোণের বিপরীত যে বাহু থাকে তার নাম বিপরীত বাহু লম্ব। অলওয়েজ সূক্ষ্মকোণের সামনে যে বাহু থাকবে তার নাম হচ্ছে লম্ব। তাহলে বিপরীত বাহু লম্ব এবি এবং সন্নিহিত বাহু ভূমি হচ্ছে এসি। তোমরা এখন একা একাই কিন্তু ফাই কোণের জন্য অতিভুজ কোণটা, লম্ব কোণটা, ভূমি কোণটা অবশ্যই বের করতে পারবে। তাহলে তোমরা নিশ্চয়ই একটু খেয়াল করে দেখো, থিটা কোণের বিপরীত বাহু কোণটা তাহলে এসি, আর বিপরীত বাহু মানতে সেটা লম্ব। তাহলে থিটা কোণের ফাই কোণের জন্য লম্ব হচ্ছে এসি, ফাই কোণের ভূমি হচ্ছে এবি, ফাই কোণের অতিভুজ হচ্ছে বিসি। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এইভাবে মূল বইতে কাজ দেওয়া আছে যে এই থিটা কোণের জন্য, ফাই কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু, বিপরীত বাহু বের করো। এগুলো তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে, আশা করি তোমরা পারবে, কেমন? তো ত্রিভুজের ক্ষেত্রে বাহু নির্ণয়ের কতগুলো রুলস রয়েছে, সহজ পন্থা রয়েছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। বাহু নির্ণয়ের কিছু ছড়া রয়েছে, তাই না? তোমরা জানো তো অনেকেই। সেটা হচ্ছে কি, সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে, তার মানে আমরা এর দ্বারা কি বুঝি? সাগরের দ্বারা বোঝায় সাইন থিটা, লবণ দ্বারা বোঝায় লম্ব, আর আছে দ্বারা বোঝায় অতিভুজ, আছে দ্বারা বোঝা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা একটা ছড়ার মাধ্যমে এই সাইন থিটা অর্থাৎ ত্রিভুজের বিভিন্ন বাহুগুলোর নামকরণগুলোকে আমরা সহজে মনে রাখতে পারি। সাগরে লবণ আছে, সাগরে তো লবণই থাকে না, চিনি থাকে, তাই না? সাগরে লবণই রয়েছে, তো সাগরে লবণ আছে।
তাহলে কি দাঁড়ালো এটা দ্বারা সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন থিটা সমান কি দাঁড়ালো লম্ব বাই অতিভুজ। যেখানে যে ত্রিকোণমিতিক ফাংশনের লম্ব অতিভুজ থাকবে সম্পর্ক সেখানেই সাইন ব্যবহার হবে। তো সাইন থিটা বিপরীত কোনটা হবে? বিপরীত বিপরীত, তাহলে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কোসেক থিটা। তাহলে এই সূত্রের উল্টা যাবে, উল্টে যাবে, তাহলে অতিভুজ বাই লম্ব। তাহলে দেখো আমরা কিন্তু একটা দিয়ে আর একটা সহজেই মনে রাখতে পারি, তাই না? তো সাগরে লবণ আছে, এটা দ্বারা বোঝায় সাইন থিটা, সাগরের সাইন থিটা, লবণতে লম্ব আছে তো অতিভুজ। তাহলে কি দাঁড়ালো সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। এর বিপরীত যে মানটা রয়েছে কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব। তাহলে অবশ্যই তোমরা বাসায় আরো কয়েকবার বারবার লিখে প্র্যাকটিস করো। প্র্যাকটিস যতবার করবে ততই মনে থাকবে। ঠিক তেমনি ভাবে আমরা আরো একটা ছড়া দিয়ে আরেকটা ত্রিকোণের ফাংশন মনে রাখতে পারি খুব সহজেই, তাই না? আরেকটা ছড়া হচ্ছে কবরে ভয় আছে। কবরে ভয় আছে, ভয় আছে কিংবা ভূত আছে, আসলে কিছু তো একটা আছে, তাই না? কবরে তো ভয়ই লাগে আমাদের সাধারণত। তো কবরে ভয় আছে, এটা দ্বারা আমরা কি মিন করছি? যেমন কবরে cos থিটা, ভয়তে ভূমি, আর আছে তো আমরা আগে শিখেছি অতিভুজ, আছে তো হচ্ছে অতিভুজ, তাই না ব্যাপারটা? তাহলে কবরে ভয় আছে কি দাঁড়ালো এটা দ্বারা cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। তাহলে cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে এর বিপরীত কোনটা? আমরা সাথে সাথে বিপরীতটাও মনে রাখার চেষ্টা করব। বিপরীত হচ্ছে cos এর sec থিটা, তাহলে cos এর বিপরীত sec মানে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে cos থিটা বিপরীত হচ্ছে sec থিটা, তাহলে cos থিটা যদি অতিভুজ বাই ভূমি হয় তাহলে sec থিটা তার উল্টা হবে অতিভুজ বাই ভূমি। তাহলে আমরা আর একটা ছড়া দিয়ে মনে রাখতে পারলাম আরেকটা আর দুটো ত্রিকোণের ফাংশন, ছয়টা ফাংশন রয়েছে ত্রিকোণমিতিক। ঠিক তেমনি ভাবে আরো একটা ছড়াতে আমরা মনে রাখতে পারি আরেকটা সূত্র, টেরা লম্বা ভূত। টেরা লম্বা ভূত, আচ্ছা বলো তো টেরা লম্বা ভূত, ভূতের কি কোনো সাইজ আছে? আর আমরা কি ভূত দেখতে পারি? ভূত তো টেরা হতে পারে, লম্বা হতে পারে, আঁকা বাঁকা হতে পারে, সোজা হতে পারে, যে কোনো আকৃতির হতে পারে। এই জন্য আমরা টেরা লম্বা ভূত। আসলে সহজে মনে রাখার অনেক কৌশল থাকতে পারে, তার ভিতরে একটা কৌশল এটা। টেরা হচ্ছে, তাহলে কি বোঝায় টেরা মানে কি? ট্যান থিটা তাহলে সহজে আমরা বলতে পারি। লম্বা মানে কি? লম্ব। তাহলে ভূত মানে কি? ভূমি। তাহলে ট্যান থিটা সমান কি দাঁড়ালো? ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে ট্যান এর উল্টা কোনটা? বিপরীত, বিপরীত। তাহলে cot থিটা সমান কি দাঁড়ালো? ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে দেখো আমরা কিন্তু তিনটা কৌশল নিয়ে আলোচনা করলাম আজকে, সেটা হচ্ছে সাগরে লবণ আছে, কবরে ভয় আছে এবং টেরা লম্বা ভূত। তো এই তিনটা ছড়া দিয়ে আমরা কিন্তু ছয়টা ত্রিকোণমিতিক ফাংশন মনে রাখতে পারছি। সেটা হচ্ছে সাগরে লবণ আছে কি ছিল? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। কবরে ভয় আছে cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। টেরা লম্বা ভূত মানে হচ্ছে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ cot থিটা হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে আমরা এই তিনটা ছড়া দিয়ে ছয়টা সূত্র মনে রাখতে পারি সহজেই। তোমরা বাসায় বেশি বেশি করে খাতায় লেখো, লিখে প্র্যাকটিস করো, তোমরা দেখবে তোমরা এক্সপার্ট হয়ে গেছে। আমরা আরো একটা টেকনিক নিয়ে আলোচনা করব, কিভাবে এর মানগুলো মনে রাখা যায়। এটা নির্ণয় করলাম বাহু নির্ণয় সূত্র, বাহু নির্ণয় সূত্র। আমরা আরো একটা টেকনিক ইউজ করে আরো কিছু সূত্র মনে রাখার সহজ কৌশল বের করব।
মাঝখানে 1 tan থিটা sin থিটা cos থিটা cot থিটা cosec থিটা sec থিটা। দেখো এখানে যে মানগুলো আমরা বসালাম, এই মান বসানোর ক্ষেত্রেও একটা সিস্টেম রয়েছে। তোমরা ভুল করতে পারো, দেখা যায় tan এর পরে মনে করছো যে tan এর পরে sin হবে না, cos হবে না, sec হবে, এটা নিয়ে টেনশনে ফিল করবে অনেকেই। তো আমরা এই মানগুলো বসানোর জন্য আরো একটা ছড়া মনে রাখতে পারি, সেটা হচ্ছে n সানে টেনশনে কষছে হিসাব কোটিপতি খুশির ছেক। দেখো এই মানগুলো সিমিলারলি বজায় রেখে আমরা বাংলাগুলো বানিয়েছি সেইভাবে। টেন সানে, টেন অর্থ ট্যান থিটা, সানে অর্থ সাইন থিটা, তাই না, কোস অর্থ কস থিটা। হিসাব অর্থ এটা হিসাব করছো তুমি, কোটিপতি মানে কট থিটা, খুশেক মানে কোসেক, কিছু মিল খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই না। এখানে আছে সেক মানে কি সেক থিটা। তাহলে দেখো এই ত্রিকোণমিতিতে যে মানগুলো আমরা বসিয়েছি বাংলা ভাষা, এইগুলোর সাথে কিছু মিল কিন্তু রয়েছে। তোমরা একটু একটু মনোযোগী হও, দেখো সহজে বুঝতে পারবে। টেনশনে করছে হিসাব কোটিপতি খুশের ছেক, টেনশনে করছে হিসাব কোটিপতি খুশের ছেক। কেন আমরা এই ছড়াটা দিয়ে তৈরি করলাম এই চিত্রটা, এবং কেন আমরা এটা লিখলাম, আমরা সেটাই বুঝবো এখন। খুব মজার ব্যাপার এটা। যেমন আমরা যদি tan থিটা মান বের করতে চাই, তাহলে tan বরাবর এই সোজাসুজি চলে যাও, তাহলে কি আছে, প্রথমে হবে 1 ভাগ হবে তার পরের মানটাকে, তাহলে tan থিটা সমান কি দাঁড়াবে 1/cot থিটা। আবার যদি কটের মান দরকার হয় আমার, তাহলে সেম এই কট সমান সমান কি 1/tan থিটা, 1/tan থিটা। মজার ব্যাপার না? ব্যাপারটা একটু খেয়াল করে দেখো, আমরা যে মানটি নেব সেই মানটি সমান সমান হবে 1 এর নিচের পরের মান, সেই বরাবর, সেই রেখা বরাবর যেতে হবে। যদি cot থিটা মান দরকার হয় তাহলে উপরে 1 বসবে, নিচে বসবে tan থিটা। এই 1টা সবসময় লব হবে, বাকিগুলো সব হরের বসবে। ব্যাপারটা কি সহজ না? যদি আমরা cos থিটার মান বের করতে চাই, তাহলে cos থিটা সমান কি হবে 1/sec থিটা। আবার যদি sec এর মান দরকার হয় তাহলে 1/cos থিটা। যদি cosec এর মান দরকার হয় তাহলে 1/sin থিটা। sin এর মান দরকার হয় তাহলে 1/cosec থিটা। তোমরা দেখো ভেরি ইন্টারেস্টিং ব্যাপার এটা। তোমরা বাসায় কয়েকবার প্র্যাকটিস করো, নিশ্চয়ই তোমরা পেয়ে যাবে। এবং এই বক বক করে মুখস্থ করার প্রয়োজন নাই, জাস্ট একটু টেকনিক ইউজ করলে তোমরা বাকি মানগুলো মনে করতে পারবে। অর্থাৎ 6টা ত্রিকোণমিতিক ফাংশন তোমরা বের করতে পারবে। ওকে, আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখো এখানে আরো কিছু সূত্র এটা দিয়ে বের করা যায়। কিভাবে? আমরা এটার ক্ষেত্রে মাঝখানে প্লাস দেব, এটার ক্ষেত্রে মাঝখানে মাইনাস, এটার ক্ষেত্রে মাঝখানে মাইনাস। তাহলে এখানে এদেরকে আমরা স্কয়ার যদি করে দিই, তাহলে দেখো সহজে মনে রাখা যায়। আর একটা চিত্র তোমরা খাতে অঙ্কন করবে, সেটা যদি আমরা আর কিছু মনে রাখতে পারি, তাহলে কি বললাম আমরা, শুরু হবে এখান থেকে এইভাবে। কেন আমরা এটা ইউজ করলাম একটু খেয়াল করে দেখি। যে দিক থেকে তীর চিহ্ন মানে যেদিক থেকে শুরু হয় এদিকে শেষ হয়, তার মানে এটা দাঁড়াচ্ছে কি, 1 নম্বর কোশ্চেনটা হতে পারে এমন যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1 হবে। মজার ব্যাপার না? তাহলে দেখো sin স্কয়ার থিটা সমান cos স্কয়ার থিটা টু 1, একটা মানের সূত্র বানিয়ে ফেললাম। তাহলে এই সূত্র থেকে আরো দুটো সূত্র আমরা ইউজ করতে পারি, বের করতে পারি সেভাবে। কেমন? যেমন যদি আমার sin স্কয়ার থিটার প্রয়োজন হয় তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা হবে। আবার যদি আমাদের cos স্কয়ার থিটার প্রয়োজন হয় তাহলে আমরা সাইনটাকে সিম্পলি ওই পাশে ডান সাইডে নিয়ে গেলে আমরা পেয়ে যেতে পারি। তাহলে দেখো একটা সূত্র থেকে আরো দুটো সূত্র বানানো যায়। তাহলে আমাদের যদি cos স্কয়ার থিটা মান দরকার হয় তাহলে সাইনটাকে ডান সাইডে নিয়ে গেলে 1 মাইনাস sin স্কয়ার থিটা হবে। যদি sin স্কয়ার মান দরকার হয় তাহলে cos স্কয়ার থিটাকে ডান সাইডে নিয়ে যাব আমরা। তার মানে একটা দিয়ে আরো দুটো সূত্র বানানো যায়। তো
তুমি ইচ্ছা করলে মনে রাখতে পারো যদি প্র্যাকটিস করো বাসায়। তাহলে একটা মানের সূত্র, এই অঙ্কটি, এই সূত্রটি অনেক সময় কাজে লাগছে। তোমরা অবশ্যই সূত্রটি বাসায় বারবার করে প্র্যাকটিস করবে এবং আশা করি তোমরা মনে রাখতে পারবে। যদি প্র্যাকটিস করো তাহলে মনে রাখা যাবে। নিশ্চয় জানো, পরিশ্রম ছাড়া পৃথিবীতে কোনো কাজই কিন্তু কেউ করতে পারেনি। কোনো কিছু ভালো কিছু করতে গেলে কিন্তু তার পিছনে শ্রম দিতে হবে। হ্যাঁ, খাইতে গেলে তো পরিশ্রম লাগে, ফ্রেশ হতে হবে, প্লেট দিতে হবে, খাবার খেতে হবে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে কোনো কাজ কিন্তু অটোমেটিকলি হবে না পরিশ্রম ছাড়া। তাহলে এটা দিয়ে আরো দুটো সূত্র আমরা তৈরি করতে পারি। এটা কেমন একটু খেয়াল করে দেখো, এটা দিয়ে কিন্তু সূত্র বানানো যায়, যেটা কোসেক স্কয়ার থেকে শুরু হয়ে এদিকে শেষ হয়েছে। তাহলে সূত্রটি দাঁড়ালো কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু কিন্তু 1। ব্যাপারটা ভালো বুঝতে পারছো তোমরা? তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। একটু খেয়াল করে দেখো, এটা দিয়েও কিন্তু দুইটা সূত্র তৈরি করা যায়। কিভাবে? কোসেক স্কয়ার থিটা আমরা যদি বলি তাহলে কটটা ওই পাশে সিম্পলি ডান সাইডে নিয়ে যাব আমরা। তাহলে কোসেক স্কয়ার থিটা মানটা আমরা পেয়ে গেলাম কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস কট স্কয়ার থিটা। তাহলে এখানে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 সমান কি কট স্কয়ার থিটা, তাই না? সহজেই মনে রাখতে পারবো আমরা এটা। তাহলে আমরা লিখতে পারি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা একটা 1 এর সূত্র। তাহলে কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস কট স্কয়ার থিটা আর কোসেক স্কয়ার মাইনাস 1 সমান কট স্কয়ার থিটা। তার মানে আমরা দেখো কোসেক স্কয়ার মানও পেয়ে গেলাম, কট স্কয়ার মানও পেয়ে গেলাম। তার মানে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে স্কয়ার থাকলে কে কার সাথে সম্পর্কযুক্ত সেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। যদি সাইনের মধ্যে স্কয়ার থাকে তাহলে নিশ্চয়ই ট্যানের সাথে সম্পর্ক না, সম্পর্কটা কসের সাথে। sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা সমান কি 1। সেখান থেকে দুটো সূত্র ব্যবহার করতে পারি। আবার কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু কি এটা 1। এখান থেকেও দুটো সূত্র আমরা বের করলাম। আর সূত্র একটা আছে 1 এর, সেই 1 এর সূত্রটা আমরা লিখব। sec স্কয়ার মাইনাস sin স্কয়ার অর্থাৎ এটা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। দেখো সেম কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সূত্রটা যেভাবে তৈরি করা হয়েছে এটাও কিন্তু সেইভাবে বাকি সূত্র তৈরি করা যাবে। sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1। তার মানে স্কয়ার যদি থাকে তাহলে sec এর সাথে tan এর সম্পর্ক